সংসার ছেড়ে একদিনের জন্য কোথাও বের হলে রাজ্যের কাজ সেরে বের হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। প্রতিদিন তো সকাল থেকেই ব্লগ শুরু করি। আজকের ভিডিওটি শুরু করেছি একদম সন্ধে 7টা থেকে। তো আমি একটু সন্ধ্যের পরপরই বাজারে গিয়েছিলাম। তো মটরশুঁটি তো এবছর ফ্রোজেন করা হয়নি। তো নিচে গিয়ে দেখলাম যে না, মোটামুটি দেশি যে মটরশুঁটিটা সেটা আর কি পেয়েছি। তো এই তো এটা নিয়ে আমি বসে পড়েছি বাছার জন্য। আর এই যে পাশে আমার বুড়িটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আমার সাথে খুব ভাব জমাচ্ছে যে সে মটরশুঁটি আর কি ধরবে। তো আমি কোনোভাবেই তাকে ধরতে দিচ্ছি না বলে সে কত রকমের কথা যে আমার সাথে বলছে। কথা যদিও স্পষ্ট বলতে পারে না, তবে আ উ করে যতটুকু আর কি সে আমাকে বোঝাতে পারে। তো ইনিয়া সোনামণি কিন্তু এখন দেখা যায় রুমে আসলে একদম আমাকে, জুই, জবা সবাইকে খুব ভালো করে চিনে গিয়েছে। একদম কারো কুল থেকে ও নামতে চায় না। আর এত জ্বালাতন করে কি বলবো, ঘরের কোনো জিনিস ঠিক জায়গা মতো যেন একটাও থাকে না। কোন জায়গার জিনিসগুলো যে কোন জায়গায় নিয়ে যায় তারই কোনো ঠিক ঠিকানা থাকে না। আমি কিন্তু এক পাশ থেকে ইনায়াকে খুব ধমকাচ্ছিলাম আর কাজগুলো করছিলাম। তো তারপরেও কিন্তু তাকে এখান থেকে আমি সরাতে পারিনি। তো যাই হোক, এইভাবে করতে করতে আমার মটরশুঁটি বাছা শেষ। আর এখন এই যে দেখেন আবারও কি শুরু করেছে। আমি এখানে কিন্তু গাজর নিয়ে এসেছি আর ব্রোকলি নিয়ে এসেছি। তো বাজারগুলো এখন আমি সবকিছু আর কি এখনই নামিয়ে কাটাকাটি করব। তো কাটাকাটি কেন করব, আসলে কালকে আমি বাসায় থাকবো না, সারাদিনের জন্য বের হব। যার জন্য কাজগুলো আজকে না করলেই নয়। আর এই ধরনের সবজিগুলো এনে ফ্রিজে কিন্তু দেখা যায় বেশি দিন একটা রাখা যায় না। তো এটা হচ্ছে একটা বড় সমস্যা। কালকের দিন বের হলে আমার মনে হয় না তারপরের দিনও আমি এই কাজগুলো করে নিতে পারবো। হাতে অনেক কাজ জমা রয়ে গিয়েছে। তো এদিক থেকে আমি কিছু গাজর নিয়ে এসেছি। গাজরগুলো খুব ফ্রেশ ছিল আর কি। তো এগুলো এখন আমি সব কাটাকাটি করে নেব। আর কাঁচামরিচটাও দেখলাম যে বেশ পরিমাণে ঝাল। তো এটা যখন আমি বোটাগুলো ছাড়াচ্ছিলাম তখনই কিন্তু এটার ঘ্রাণটা আমি খুব পাচ্ছিলাম। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? সে কথাটাই তো জিজ্ঞাসা করা হয়নি। তো আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো ব্রোকলিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আবারও সে চলে এসেছে আর একটা একটা করে হাত দিয়ে ধরছে আর আমার সাথে একটু ভাব জমাচ্ছিল। একেবারে গাজর টাজর যা ছিল এগুলো কিন্তু কতবার যে ফ্লোরে ফেলেছে আর কতবার যে এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু কাজ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমি অনেক কিছু কাটাকাটি করে নিয়েছি। তো এত কাটাকাটি দেখাতে গেলে সময়টা অনেকটাই চলে যেত। তো এই যে ডিমগুলো কালকে যে ধুয়েছিলাম এগুলো তুলে রাখার আর সময় পাইনি। তো ভাবলাম আজকেই ডিমগুলো তুলে ফেলি। এখন যদি ডিমগুলো তুলে না রাখি তাহলে ওই যে বললাম যে আগামী 2 দিনও আমি সময় পাবো না। তো দেখলাম এর মাঝখানে একটা ডিম খুব বড়। তো ডিমটা বড় দেখে আর কি ঢাকনাটা লাগছিল না, তাই বড় ডিমটা আলাদা তুলে রাখলাম, ওইটা আলাদা করে রেখে দিব। আর ঝুড়িটাও এখন গুছিয়ে রেখে দিব। তো জুইকে বললাম যে ডিমগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এদিক থেকে জবার আব্বু দুপুরবেলায় এই বাজারগুলো করে নিয়ে এসেছিল। তো আলু পেঁয়াজ একেবারে ফুরিয়ে গিয়েছিল। তো দেখলাম যে সে অনেকগুলো পেঁয়াজি নিয়ে এসেছে আর কি, 5 কেজি পেঁয়াজি নিয়ে এসেছে। তো সে নাকি বাজারে গেলে বলে যে জিনিসপত্রের দাম নাকি একেবারে কম। তো আমাকে বাজার করে এসে বারবার বলতেছিল যে তুমি বাজারে গেলে সব কিছুর দাম এত কেন হয়? আমি তো 20 টাকা কেজি পেঁয়াজ এনেছি আর 15 টাকা কেজি আলু এনেছি। তো এটা শুনে আমি আর কি বলতেছিলাম যে ভাই তাহলে তুমি আবার একটু বাজারে যাও, গিয়ে 5 কেজির জায়গায় তুমি 10 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসো আর 5 কেজি আলুর জায়গায় তুমি 10 কেজি আলু কিনে নিয়ে আসো। কারণ সামনে যেহেতু রমজান মাস, এগুলো তো লাগবেই, পেঁয়াজ আর আলুটা তো মাস্ট লাগবেই। তো সে আর কি চুপ করেছিল। তবে সন্ধ্যার দিকে আমি যখন বাজারে যাই তখন দেখলাম যে পেঁয়াজ 40 টাকা কেজি, আলু 25 টাকা কেজি। তো আমি সাথে সাথে কিন্তু তাকে ফোন দিয়ে বললাম যে সকালবেলা তোমার কোন নানারা দোকানে ছিল যে জিনিসপত্রের দাম এত কম ছিল। তো সে আর কি হাসতেছিল।
তো যাই হোক, এদিক থেকে আমি এই যে পেঁয়াজ টেয়াজ সব কিছু যতটুকু দরকার রান্না করার জন্য এগুলো আমি তখনই কুটে নিয়েছিলাম। এখন ভালো করে ধুয়ে এগুলো এখন আমি কুচি করে রেখে দিচ্ছি। অনেক কাজ আছে, তো কালকের দিনটা যেহেতু আমি বাসায় থাকবো না, তো এই কাজগুলো আর কি রাতের বেলায় আর কি করে রাখতে হচ্ছে। ওইদিন কিন্তু বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু বলছিল যে আমার বাসাতে আর কি গ্যাস থাকে না। আমি তো সবসময় এই কথাটা বলি, তো আপু আর কি বলতেছিল যে আপু রাতেই রান্নাটা করে রাখবা। তবে আপুর হ্যাঁ, রাতে রান্নাটা করা যায় যদি রাত 8টার দিকে গ্যাসটা চলে আসে, কি 9টার মধ্যে যদি গ্যাসটা চলে আসে তাহলেও কিন্তু রান্নাটা করা যায়। কিন্তু 11টা 11:30টার দিকে যদি গ্যাস আসে তখন কখন রান্না করব আর কখনই বা আমি ঘুমাবো। তো ওই যে বললাম আগামীকাল ঢাকা যাব, তো তারপরের দিনের জন্য আজকে যত রকমের রান্না বান্না আছে আর সকালের একদম নাস্তা থেকে শুরু করে আমি কিন্তু আজকে রাতের বেলায় সব কিছু রেডি করে রাখবো। এমনিতেও ঘুম আসতেছিল না, তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে এগুলো হালকা একটু ভাপ দিয়ে আবার ওই যে ওড়নার উপরে দিয়ে শুকাতে দিয়েছি। আর কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, এটা গতকালকে আর কি আনা হয়েছিল। চিংড়ি মাছগুলো আর কি আমি আর কোটারও সময় পাইনি, তো ভাবলাম যে চিংড়ি মাছটা এখন আর কি একটু ইয়ে করে ফেলি, ভিজিয়ে রাখি, তাহলে আর কি রাতে রান্না করতে আমার সুবিধা হবে। তো মিষ্টি কুমড় দিয়ে আর কি চিংড়ি মাছ রান্না করব। আর এই ফ্রাই প্যানের মধ্যে বড় মেয়ে ডিম ভেজেছিল, তো তার কিছুটা তেল ছিল আর কি, তো যার কারণে ভাবলাম যে এটার মধ্যে আমি ভাজিটা করে ফেলি। তো আমি আর কি সবজি ভাজি করব সকালবেলার জন্য। এখানে আমি কিছু ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়েছি। তো এই তিনটা দিয়ে আমি কিন্তু সকালে আর কি রুটি খাওয়ার জন্য ভাজি করে নিব। আর এপাশ থেকে আমি চিংড়ি মাছটা সরিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এর মধ্যে আমার আলমারিটা আর কি গুছিয়ে নিয়েছি, তো ওই ভিডিওটা পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, এই আলমারি গুছানোর পর আমার দেয়াল শোকেসের নিচে যে ক্যাবিনেটের মতো ছিল ওই অংশে এই থালা বাসনগুলো ছিল বা হাঁড়ি পাতিলগুলো ছিল, অনেক কিছু আর কি জমা হয়েছিল। তো ভাবলাম যে এগুলো ধুয়ে ফেলি, আজকে 2 দিন যাবত এগুলো নামিয়ে রেখেছি, কখন যে ধুবো সেই সময়টাই আমি পাচ্ছিলাম না। তো ভাবলাম যেহেতু সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি, তো এখন আর কি করার আছে, তার চাইতে দাঁড়িয়ে থেকে এগুলো ধোয়াধুয়ির কাজগুলো করে ফেলি। এগুলো ধুয়ে রাখলে দেখা যায় খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, যদিও আগামীকাল আমি এই কাজগুলো করার আর সুযোগ পাবো না। পরবর্তীতে এগুলো ধোয়া থাকলে আমি আর কি পরে আর কি খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। আর এগুলো যেহেতু অনেক দিন শোকেসের নিচের অংশে ছিল, তো দেখলাম যে কিছু তেলাপোকা আর কি ওই অংশটাতে ঢুকেছিল, তো তাই আর কি একদম সব কিছু আমি খুব সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করে নিলাম। আর এপাশ থেকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো অনেকগুলো সবজি বাজারে কিন্তু রাতের বেলা আমি গুছিয়ে ফেললাম, কারণ ওইভাবে ওই যে আলু পেঁয়াজ এগুলো যদি আমি রেখে দিতাম তাহলে দেখা যায় ওগুলো পলির মধ্যে থাকতো আর মেয়েরাও ঠিকঠাক মতো গুছাতে পারতো না, তাহলে দেখা যায় ওগুলো নষ্ট হয়ে যেত। আর এখন আমি রুটির জন্য আটার পানিটা বসিয়ে দিলাম। যদিও 2 চুলায় গ্যাস আছে, তবে আসলে 2 চুলায় রান্না বসিয়ে আমি না ওইভাবে তাড়াহুড়া করে পারবো না, কারণ প্রচুর চুলাতে এখন গ্যাস আছে। তো আমি একবার ভাবতেছিলাম যে এত প্রচুর পরিমাণে গ্যাস আছে, তো যদি সিলিন্ডার থাকতো আর যদি সিলিন্ডারে ভরে রাখার মতো সিস্টেম থাকতো তাহলে এই গ্যাসগুলো আমি স্টক করে আর কি রেখে দিতাম। তো এখানে আমি এই যে কাই করে নিলাম, আর অফ ক্যামেরাতে আমি কিন্তু অলরেডি রুটিগুলো বানিয়ে ফেলেছি। তো চিংড়ি মাছগুলো এখন ভাজতে হবে, এর মধ্যে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। তো জুই একমাত্র সজাগ আছে, জবা ঘুমিয়ে পড়েছে। তো জুইকে একটু পরপর আর কি আমি ডাকতেছিলাম, এত রাতের বেলা একা একা কাজ করতেছিলাম, একদম নিরিবিলি, চারপাশে কোনো শব্দ নেই। তো মাঝে মাঝে রাস্তায় 2-1টা গাড়ির শব্দ আর কি পাওয়া যায়। তো আমার কেমন যেন কাজ করতো, এত রাতের বেলা একটু ভয় লাগতেছিল। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, যতটুকু রান্না করব ততটুকু নিলাম, আর বাকিটুকু এই যে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
তা আমি কিন্তু আরও ২ দিন আগে আমি বলেছিলাম যে আমি রাত ৩টা বাজে বসে আমি ভয়েসটা ওভার করছি। তো শিমুল আপু কিন্তু বলেছিল যে, "আপু তুমি এত রাতের বেলা ভিডিওতে ভয়েস ওভার করছো।" তো ওইদিন আসলে রাত ৩টা বাজে ভয়েস দেবার কারণে ছিল এই যে এটা, আমি কিন্তু এই কাজকর্মগুলো সেরে তারপর কিন্তু ২:৩০ বাজে আমি রাতের খাবার খেয়েছিলাম। আর এরপরেই আমি ওই ভিডিওতে ভয়েসটা আরকি দিয়েছিলাম। তো রাতের বেলা রান্না করে রাখলে পরের দিনটা কিন্তু খুব আরামে সময়টা কাটানো যায়। তবে দেখা যায় কি যে এভাবে যদি রাত জেগে আমি রান্না করি, রাত ১১টার পর যদি রান্নাঘরে এসে এরকম রান্নাবান্না করি, তাহলে মনে হয় আমি যতটুকু সুস্থ আছি তার চাইতে বেশি অসুস্থ হয়ে পড়বো। তো এর মধ্যে কিন্তু আমি মসলা ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এইখানে আমি চিংড়ি মাছগুলো মাঝখান থেকে আরকি একটু ফালি করে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়, বড় ছিল। আর মিষ্টি কুমড়াটাও কিন্তু খুব ভালো ছিল। তো মিষ্টি কুমড়াটাও আমি ওই যে অফ ক্যামেরাতে কাটাকাটি করে নিয়েছিলাম। তো এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাইরে যাব, তো আমার কথা ছিল যে আমি যেহেতু বাইরে যাব, কোনো কিছুর জন্য যেন মেয়েদেরকে টেনশন করতে না হয়। তো রান্নাবান্নাটা করে রেখে গেলে দেখা যায় ভাতটা সেটা জবা হোক বা জুই হোক, দুইজনে কিন্তু মোটামুটি ভাতটা রান্না করতে পারে, সেটা রান্না করে খেয়ে নিতে পারবে। তো আমার আরও একটা বড় উদ্দেশ্য ছিল যে রান্না করতেছি, জবার আব্বু তো দেখা যায় অনেক সময় রাতের বেলা চলে আসে, একটু দেরি করে আরকি আসে। তো রান্না করতে, করতে যদি সে চলে আসে তাহলে ওই যে এসে সে যে গল্প জুড়িয়ে বসে, তাহলে তার গল্পগুলোও শোনা হবে, এই পাশ থেকে আমার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। তবে সেদিন কিন্তু জবার আব্বু বাসায় আর আসেনি। তো যাই হোক, এদিক থেকে আমি এই যে রুটিগুলো এক, এক করে সবগুলো রুটি এখনই ভেজে রেখে দিব। একবার ভেবেছিলাম যে রুটিগুলো এভাবে বানিয়ে রেখে দেই, ভোরে উঠে তারপর না হয় ভেজে খাওয়া যাবে। পরবর্তীতে আবার চিন্তা করলাম যে না, অনেক সকালবেলা যেহেতু বাসা থেকে বের হব, এত সকালবেলা উঠে আবার তাড়াহুড়া করে এই রুটি ভাজার ঝামেলাটা আর করা সম্ভব হবে না। তো রুটিগুলো ভেজে আমি আরকি খুব সুন্দর করে হটপট বাটিতে রেখে দিব। তো গতকালকে ভিডিও দেওয়ার পর আমার অনেক আপুরা কিন্তু খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আচ্ছা, কমেন্টগুলো একটু না হয় পরে পড়ি। আমি কিন্তু কাজ করতে, করতে অনেক দূর চলে এসেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত একটি লাইক দিয়েছেন কিনা? প্লিজ যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় আমার নতুন আপুদের কাছে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো এপাশ থেকে আমি রুটিগুলো কিন্তু অনেকটা গরমই আছে। তো নিচে একটা টিস্যু দিয়ে তারপরে সবগুলো রুটি আমি রেখে দিলাম। এই হটপটটা এত ভালো, তো এটার মধ্যে যদি গরম, গরম কোনো খাবার রাখা যায়, আমি দেখেছি প্রায় ৫ থেকে ৬ ঘন্টা খুব সুন্দর গরম থাকে। আর আমার না কাজ করতে, করতে ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই এখানে আমি এখন একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর একটা আরকি পরোটা ভেজে নিয়েছি। তো এটাই এখন আমি খেয়ে নিব অফ ক্যামেরাতে। এর মধ্যে আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি চায়ের পানিটাও এই চুলাতেই বসিয়ে রাখবো। চা বানাবো না, শুধু পানিটা ফুটিয়ে আরকি রেখে দিব। সকালবেলা উঠে তারপর আরকি চা পাতা আর চিনি দিব। আর দুধ চা বানাতে গেলে দেখা যায় পানিটা যত ফুটানো যায় ততই কিন্তু চাটা খেতে ভালো লাগে। আর এখানে হাতে মাখিয়ে আমি ডাল বসিয়ে দিচ্ছি। আর বাংলাদেশি ব্লগার মম আইডি থেকে আপু কিন্তু আরেকদিন কমেন্ট করেছিল যে আপু তুমি একদিন তোমার চা বানানোর রেসিপিটা শেয়ার করো। আমি তো চা রেগুলারই খাই, তবে হ্যাঁ, সময় সুযোগ পেলে অবশ্যই আপু আমি তোমার সাথে শেয়ার করব। আর এপাশ থেকে বিকেলের নাস্তার জন্য আমি পাস্তাটাও এখন রেডি করে রাখছি। যদিও পাস্তাটা এখন আমি রান্না করব না, যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তাহলে আর কি পাস্তাটা এসে বাসায় এসে তারপর আর কি আমি রান্না করব। তো এখানে আমি ব্রোকলি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি আগেই। আসলে ব্রোকলি রান্না করে খাওয়ার পর ওই দিনের পর থেকে আমি এতটা আর কি মজা পেয়েছি, তো এখন দেখা যায় সব কিছুর মধ্যে কিন্তু আমি ব্রোকলিটা ব্যবহার করি। আর শিমুল আপু কিন্তু বলেছিল আমাকে যে ব্রোকলিটা মাছ দিয়ে অথবা মাংস দিয়ে রান্না করে
খেলে এটা নাকি খেতে আরও বেশি ভালো লাগে। কখনো তো আমি ওইভাবে রান্না করে খাইনি, তবে দেখি একদিন ট্রাই করব আপু। আর আমি কিন্তু একটু মটরশুঁটিও দিয়েছিলাম, তো এটা খুব ঠান্ডা হলে তারপর আর কি আমি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো। তো ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি এখন আমি। কথা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, প্রতিদিন ভিডিও দেওয়া, এত বড় ভিডিও বানানো, এত কাজ, আমি তো অবাক হয়ে যাই আপু। তোমার ভিডিও দেখে সাহস পাই আপু ইউটিউবে কাজ করার। দোয়া করো আপু আমার জন্য। অবশ্যই আপু, আমি আমার প্রত্যেকটা ইউটিউবার আপুদের জন্য সব সময় মন থেকে দোয়া করি। আমার প্রতিটা আপুরা যে পরিমাণে কষ্ট করে ইউটিউবে এসে, আসলে ভিডিও ছোট হোক বা বড় হোক, সব ভিডিও করাই কিন্তু কষ্ট। তবে যারা এখানে কষ্ট করে এবং ধৈর্য সহকারে থাকতে পারবে, আমি মনে করি তারাই ইউটিউবে সাকসেস হতে পারবে। আর সত্যি কথা বলতে, ভাগ্য বলেও একটা কথা আছে। কেউ দেখবেন অচিরেই খুব সহজে সফলতা অর্জন করে, আবার কেউ দেখবেন অনেক পরিশ্রমের পরেও সফলতা অর্জন করতে পারে না। তবে আমি আমার মন থেকে প্রতিটা আপুদের জন্য অনেক অনেক দোয়া করি, আর দোয়া থাকবে সব সময়। এখানে অফ ক্যামেরাতে আমি কিন্তু এগুলো আরও অনেক টাইম আগেই 1 ঘন্টার মতো আমি এগুলো উঠিয়ে আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, তো মোটামুটি একটু বরফ হয়ে এসেছে, তাই আর কি আমি এগুলো এখন সব কিছু এই যে বাটিতে করে রেখে দিচ্ছি। আর গাজরগুলো আমি জিপ ব্যাগেই রেখে দিচ্ছি। তো এই বছরে আমার শেষ সবজি সংরক্ষণ করা, এরপর আমি আর কোনো কিছুই সংরক্ষণ করব না। বাংলাদেশি ব্লগার মমইম আইডি থেকে তো মিম আপু কিন্তু বলেছিল যে আমি গ্লাস রাখার আর কি স্ট্যান্ডের কথা বলেছিলাম আর কি, সরি ওটা বলেছিলাম কাপ রাখবো বলে, তবে আমি গ্লাস বলেছিলাম। তবে হ্যাঁ, কাপ রাখার স্ট্যান্ডটা যদি আপু আমি কিনি, তাহলে অবশ্যই মার্কেটে গিয়ে তারপর দেখে শুনে আমি কিনবো। মিম আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো মিম আপু তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর শীতের সবজিগুলো সংরক্ষণ করতে গিয়ে ফ্রিজের একটা তাক কিন্তু অলরেডি আমার একেবারে বুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আর কিছু আমি এবার আর ফ্রোজেন করব না। আর আমার মোটামুটি এপাশ থেকে রান্না বান্নাও শেষ, আর সবজিগুলো সংরক্ষণ করা শেষ, সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখলাম। তো অনেক রাত কিন্তু হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না। তো এখন আমি গিয়ে মোটামুটি একটু রেস্ট করব আর ভিডিওতে ভয়েস দিব। আর এই তো ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্নার আয়োজন। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। রাত 2:30 বাজে। আল্লাহ হাফেজ।